সকল দর্শক বন্ধুকে সুমনার ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। বন্ধুরা, সামনেই আসছে শুভ গণেশ চতুর্থী। সিদ্ধিদাতা গণেশের পুজোর জন্য অনেকেই সারা বছর অপেক্ষা করে থাকেন। ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে গণেশ পুজো হয় এবং চতুর্দশী তিথিতে এই পুজো সমাপ্ত হয়ে থাকে। অনেকেই এই শুভ দিনে বাড়িতে শ্রী গণেশের নতুন মূর্তি নিয়ে আসেন এবং পুজো করেন। সেই পুজো অনেকে 10 দিন ব্যাপী করে থাকে, কেউ আবার 7 দিন করে থাকে, আবার কেউ 5 দিন, 3 দিন, যে যেমনভাবে পারে সিদ্ধিদাতার আরাধনা করে থাকেন। আর এবছর বাংলার 21শে ভাদ্র 1431, ইংরাজির 7ই সেপ্টেম্বর 2024 শনিবার পড়েছে গণেশ চতুর্থী। শ্রী শ্রী গণেশ পূজা সৌভাগ্য চতুর্থী ব্রত। চতুর্থী তিথিটি শুরু হচ্ছে বাংলার 20শে ভাদ্র 1431, ইংরাজির 6ই সেপ্টেম্বর শুক্রবার দিবা 12টা বেজে 18 মিনিটে এবং চতুর্থী তিথিটি সমাপ্ত হচ্ছে বাংলার 21শে ভাদ্র 1431, ইংরাজির 7ই সেপ্টেম্বর 2024 শনিবার দিবা 2টো বেজে 14 মিনিটে। তাই বাংলার 21শে ভাদ্র এবং ইংরাজির 7ই সেপ্টেম্বর শনিবার বেলা 11টা থেকে দুপুর 1টার মধ্যে গণেশ পুজোর সবথেকে শুভ সময়। ভাদ্র মাসের শুক্লপক্ষের গণেশ চতুর্থীর দিনটি খুবই গুরুত্বপূর্ণ, কেননা এই শুভ দিনেই মহর্ষি বেদব্যাস ভগবান গণেশকে মহাভারত রচনা করার জন্য আহ্বান জানিয়েছিলেন। তো যাই হোক বন্ধুরা, এই শুভ দিনে বাড়িতে শ্রী গণেশের মূর্তি স্থাপনা করলে কি কি করণীয় এবং কি কি অতি অবশ্যই পালন করতে হবে, এই বিষয়ে একটি ভিডিও আমি আমার চ্যানেলে অলরেডি পোস্ট করে রেখেছি। তোমরা যারা দেখোনি তাদের উদ্দেশ্যে আমি লিঙ্কটি দিয়ে রাখবো, অবশ্যই তোমরা ওই ভিডিওটি একবার দেখে নিতে পারো। তো এখন প্রশ্ন হলো, বাড়িতে যারা নতুন ঠাকুর স্থাপন করবেন, গণেশ চতুর্থীর উপবাস ও পুজো করলে কি কি খাওয়া যায়, পুজোর পর কিভাবে সিদ্ধিদাতার বিসর্জন করতে হবে এবং কি কি নিয়ম অতি অবশ্যই মেনে চলতে হবে, এই সমস্ত বিষয় নিয়ে আমি আজকের ভিডিওতে আলোচনা করব। তাই তোমাদের কাছে আমার বিশেষ অনুরোধ, ভিডিওটি টেনে টেনে না শুনে পুরোটি মন দিয়ে শোনো। আশা রাখছি ভিডিওটি তোমাদের ভীষণভাবে উপকারে আসবে। সাধারণত পরিবারের সুখ, শান্তি এবং সমৃদ্ধির জন্য সিদ্ধিদাতা গণেশের আরাধনা করা হয়। তাই গণেশ চতুর্থীর পবিত্র দিনে অনেক বাড়িতে বাড়িতে নতুন ঠাকুর এনে পুজো করা হয়ে থাকে। এছাড়াও যাদের বাড়িতে সারা বছর শ্রী গণেশ রয়েছেন, তারাও এই বিশেষ দিনে সিদ্ধিদাতার পুজো করে থাকে। এছাড়াও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে তো গণেশ পুজো হয়েই থাকে। মানা হয় কোনো কাজে সিদ্ধি লাভের জন্য সকলেই তাঁর শরণাপন্ন হয়ে থাকেন, আর তিনি বড় অল্পতেই তুষ্ট হয়ে থাকেন। তাই শ্রী গণেশের পুজো সবাই করতে পারে, ছোট বড়, নারী পুরুষ সবাই। আর তাই তিনি আমাদের সমৃদ্ধি তথা সিদ্ধি দান করে থাকেন। এছাড়াও বুদ্ধিভ্রষ্ট মানুষকে বুদ্ধি দান করে থাকেন। তাই গণেশ চতুর্থীর পুজো উপলক্ষে ভগবানের আরাধনার সঙ্গে সঙ্গে উদযাপন করা হয় সুখ ও সমৃদ্ধিকেও। তাই বাড়িতে নিজেরা পুজো করলে কয়েকটি বিষয়ে বিশেষ ধ্যান দিতে হবে। যেমন মূর্তি স্থাপনের পূর্বে যেখানে শ্রী গণেশকে স্থান দেওয়া হবে সেখানে আতপ চাল ছড়িয়ে দিতে হবে। আর পুজোর শুরুতে অবশ্যই একখানে ঘিয়ের প্রদীপ জ্বালানো খুব শুভ বলে মানা হয়। মনে করা হয় লাল জবা এবং হলুদ গাঁদা ফুল শ্রী গণেশের অত্যন্ত প্রিয়। তাই এদিন 21টি লাল জবা ফুলের মালা অথবা গাঁদা ফুলের মালা সিদ্ধিদাতাকে পরানো খুবই শুভ। আর একটি জিনিস যেটি সিদ্ধিদাতার অত্যন্ত প্রিয়, সেটি হলো দূর্বা। এদিন 21টি দূর্বা 7টি 7টি করে বাঁশ বানিয়ে সিদ্ধিদাতার 2 হাতে এবং মস্তকে নিবেদন করতে পারলে খুব ভালো ফল পাওয়া যায়। এছাড়াও গণেশ চতুর্থীর দিন সিদ্ধিদাতা গণেশকে লাল সিঁদুর পরানো খুব শুভ এবং ওই সিঁদুরের উপর 3টি গোটা আতপ চাল লাগিয়ে দেওয়া খুব শুভ।
আর এদিন যেমন শ্রী গণেশের পুজো করা খুব শুভ, একই সাথে ওনার বাহন ইঁদুরেরও পুজো করা খুবই শুভ। মানা হয় এতে সংসারের ভাঁড়ার পরিপূর্ণ হয়ে থাকে, কেননা মনে করা হয় ইঁদুরের সাথে কৃষকের চাষের এক বিশেষ যোগ আছে। তাই এদিন 21টি মোদক শ্রী গণেশের নামে চড়াতে হবে এবং একই সাথে একটি মোদক ইঁদুরের উদ্দেশ্যে দিলে শ্রী গণেশ বেজায় খুশি হন। এছাড়াও লাড্ডু শ্রী গণেশের খুব প্রিয়, তাই এদিন ভোগে লাড্ডু চড়ানো খুব ভালো। এইভাবে ভক্তি ভরে সিদ্ধিদাতার পুজো করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। শ্রী গণেশের পুজো 10 দিন, 7 দিন, 5 দিন, আবার 3 দিন ধরে সাধারণত হয়ে থাকে। অনেকে আবার শুধুমাত্র গণেশ চতুর্থীর দিন পুজো করে পরদিনও ঠাকুরের বিসর্জন করে নেয়। তবে গণেশ বিসর্জনের সময় বিশেষ কিছু নিয়ম থাকে যেগুলি আমাদের মাথায় রাখতে হবে, নয়তো বিসর্জনের সময় বেশ কিছু ভুল গণপতিকে ক্রুদ্ধ করে দিতে পারে। শ্রী গণেশের বিসর্জনের আগে অবশ্যই নিয়ম বিধি মেনে পুজো করে নিতে হবে। এই সময়টাকে বলা হয় অনন্ত চতুর্দশী। ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে গণেশ পুজো শুরু হয় এবং তা 10 দিন পর্যন্ত চলে। 10 দিন পর অনন্ত চতুর্দশীর তিথিতে গণেশের বিসর্জন হয়ে থাকে। তবে যারা বাড়িতে পুজো করবে তারা পুজোর পর দিন পুজো করে দধিকর্মা দিয়ে বিকেলে শ্রী গণেশের বিসর্জন দিতে পারে। আর যাদের বাড়িতে আগে থেকেই প্রতিষ্ঠিত ঠাকুর আছে তারা পুজোর পর ঠাকুরের সিংহাসনে পুনরায় ঠাকুরকে তুলে দেবে। একই সাথে যে সুপারি দুটি ঋদ্ধি এবং সিদ্ধির রূপ দেওয়া হয়েছিল তাদেরও শ্রী গণেশের সাথে সারা বছর ব্যাপী পুজো করতে হবে। পরের বার আবার নতুন দুটি সুপারি এরকমভাবে বসিয়ে একইভাবে পুজো করতে হবে। বিসর্জনের দিন একইভাবে সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে ঠাকুরঘরটি সুন্দরভাবে পরিষ্কার করে নিতে হবে এবং ঠাকুরঘর ও নিজের মাথায় একটু গঙ্গা জল নিয়ে পুজো আসন গ্রহণ করতে হবে। প্রথমেই একখানি ঘিয়ের প্রদীপ শ্রী গণেশের উদ্দেশ্যে জ্বালিয়ে সুগন্ধি ধূপ ও ধূনা জ্বালাতে হবে। এরপর ওনাকে লাল চন্দন ও সিঁদুরের তিলক পরিয়ে সামান্য আতপ চাল ওনার মস্তকে ছিটিয়ে দিতে হবে এবং একই সাথে ওনার 2 স্ত্রী ঋদ্ধিমাতা ও সিদ্ধিমাতারও পুজো করে নিতে হবে। এরপর 11টি দূর্বা ভালো করে ধুয়ে নিয়ে লাল চন্দনে ডুবিয়ে ওনার ডান হাতে নিবেদন করতে হবে। এবার ওনার সামনে হাত জোর করে ক্ষমা প্রার্থনা জানাতে হবে। নিজের পুজোর যা কিছু ভুল ত্রুটি অন্যায় হয়ে আছে উনি যেন আমাদের নিজ গুণে ক্ষমা করে দেন এবং মার্জনা করেন। এবার ঠাকুরের সামনে সামান্য মিষ্টি জল দিয়ে ওনার সামনে ধূপ প্রদীপ ও ধূনা দিয়ে আরতি দেখিয়ে নিতে হবে। এরপর 2টি পান পাতা ওনার মুখের সামনে দেখিয়ে মনে মনে পরের বছর আবার এই দিনে নিজ গৃহে আসার জন্য আমন্ত্রণ জানাতে হবে। এরপর যদি মাটির ঠাকুর হয় তাহলে শ্রী গণেশের বিগ্রহ সহ পুজোর সমস্ত উপকরণ যেমন পান, সুপারি, ফুল, ফুলের মালা, নারকেল সব কিছু কোনো জলাশয় বা পুকুরে বিসর্জন দিয়ে আসতে হবে। আর যাদের বাড়ির নিকটবর্তী কোনো জায়গায় জলাশয় নেই তারা একটি বড় পাত্রে জলপূর্ণ করে নিয়ে সেই জলে চন্দন, হলুদ, আতপ চাল, দূর্বা ও ফুল দিয়ে জলটি প্রস্তুত করে নিতে হবে। এরপর শ্রী গণেশের বিগ্রহটি সেই জলে রেখে দিতে হবে এবং যখন ঠাকুরের বিগ্রহ একেবারে গলে যাবে তখন সেটি কোনো গাছের নিচে গিয়ে রেখে দিয়ে আসতে হবে। ঠাকুরের বিসর্জনের জল নোংরা হাতে ধরা চলবে না এবং গণেশ বিসর্জনের সময় কালো পোশাক পরা উচিত নয়। এবার বলে রাখি বন্ধুরা, গণেশ চতুর্থীর উপোস করে কি কি খাওয়া যেতে পারে এবং কোন নিয়মগুলি মেনে চলতে হবে। উপোস করে পুজো দিলে মনের শান্তি হয় বটে, কিন্তু দীর্ঘক্ষণ না খেয়ে থাকলে শরীরের উপর তার প্রভাব পড়ে। তাই উপবাস করলেও শরীরের প্রতি খেয়াল রাখতে হবে। বাড়িতে পুজো হওয়া মানেই উপবাস করতেই হয় যতক্ষণ না পুজো সম্পূর্ণ হচ্ছে। তাই উপবাস করলে অতি অবশ্যই শরীরের প্রতি খেয়াল রাখা খুবই জরুরি।
এদিন ওটসের খিচুড়ি, ডালিয়ার খিচুড়ি এছাড়াও নিরামিষ ভাত খাওয়া যেতেই পারে। এছাড়াও মাখনা খুব ভালো, তাই মাখনা দিয়ে বানিয়ে বিভিন্ন খাবার এদিন খাওয়া যায়। এছাড়াও ড্রাই ফ্রুটস, বাদাম ইত্যাদি খাওয়া যায়। তবে অবশ্যই জল বেশি করে খেতে হবে। অনেকে নির্জলা উপবাস করে থাকেন, তবে গণেশ পুজোতে অত নিয়মবিধি নেই, তাই নুন চিনি মিশ্রিত জল, ডাবের জল, গ্লুকন ডি মিশ্রিত জল খাওয়া যেতেই পারে। তাহলে বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি। যারা আমার পুরনো বন্ধু তারা এভাবে সাথে থেকো, পাশে থেকো। যারা নতুন বন্ধু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থেকো, আর কমেন্টস করে অবশ্যই জানিও আজকের ভিডিওটি তোমার কেমন লেগেছে। জয় গণেশ।